আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত অসুখী একজন যে কবিতাটি রয়েছে পাবলো নেরুদা রচিত, এই অসুখী একজন কবিতাটির পাঠের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব এবং এই কবিতাটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে এর বিষয়বস্তুটা তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেবো। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করছি এই ভিডিওটি দেখার পরে তোমাদের এই কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে বুঝতে আর কোনো রকম অসুবিধা হবে না। তো কথা না বাড়িয়ে শুরু করছে আজকের মূল ভিডিও। তার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা এখনো পর্যন্ত আমার আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। দেখো, অসুখী একজন এই কবিতাটি লিখেছেন কে? পাবলো নেরুদা। তিনি কিন্তু আমাদের দেশীয় লোক নন, তিনি বিদেশি একজন কবি। এই পাবলো নেরুদার জন্ম হয়েছিল 1904 খ্রিস্টাব্দের 12 জুলাই। স্ক্রিনে আমি এনার কবির পরিচিতি সম্পর্কে তথ্যগুলো দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এখান থেকে দেখে খাতায় লিখে নেবে। জন্মস্থান ছিল, পাবলো নেরুদার জন্মস্থান হচ্ছে চিলি। তিনি পেশায় ছিলেন প্রখ্যাত কবি, কূটনীতিবিদ, রাজনীতিবিদ। তার প্রকৃত নাম কিন্তু পাবলো নেরুদা নয়, তিনি ছদ্মনামে লিখতেন। তার প্রকৃত নাম ছিল নেকতালি রিকার্ডো রেয়েন্স বাসোয়ালতো। তার রচিত বিভিন্ন গ্রন্থগুলি হলো 20টা প্রেমের কবিতা এবং একটি হতাশার গান, এ পৃথিবীর আবাসভূমি, চিলির পাথর প্রভৃতি। তিনি 1971 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পান। পাবলো নেরুদার মৃত্যু হয়েছিল 1973 খ্রিস্টাব্দের 23শে সেপ্টেম্বর। আজকে আমাদের যে পাঠ্য অসুখী একজন কবিতাটি, এই কবিতাটি আসলে পাবলো নেরুদার স্প্যানিশ ভাষায় রচিত লা ডেসডিচাডা কবিতার ইংরেজি অনুবাদ দ্য ডেসক্রাইব এর বাংলা তর্জমা। ভালো করে বুঝতে হবে কিন্তু যে স্প্যানিশ ভাষায় তিনি লিখেছিলেন লা ডেসডিচাডা, তো সেটার ইংরাজি অনুবাদ হয়েছিল দ্য ডেসক্রাইবড। আর এই ইংরেজি অনুবাদের অর্থাৎ দ্য ডেসক্রাইবড এর বাংলা তর্জমা হচ্ছে আজকে আমাদের পাঠ্য অসুখী একজন। এই বাংলা তর্জমাটি করেছিলেন নবারুণ ভট্টাচার্য। তো এবার চলে আসছি আমাদের মূল কবিতায়। দেখো, কবিতাটির নাম রাখা হয়েছে অসুখী একজন। অসুখী শব্দের অর্থ কি? অসুখী শব্দের অর্থ হচ্ছে সুখী নয় এমন বা দুঃখিত, অর্থাৎ সুখী নয় এমন একজন মানুষের কাহিনী আমরা এই কবিতাটিতে পাবো। এই কবিতাটির বিষয়বস্তু কি আমি একটু সংক্ষেপে বলে নিই, তারপরে মূল কবিতায় আসি। এই কবিতাটিতে অর্থাৎ অসুখী একজন কবিতায় কথক অর্থাৎ কবিতার যিনি কথক, তিনি তার কোনো এক কারণবশত তার যে মাতৃভূমি, সেই মাতৃভূমি থেকে অনেক দূরে চলে যান তার প্রিয়তমাকে দরজায় অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে। কবিতার কথক জানতেন যে তিনি আর ফিরে আসবেন না, কিন্তু তার জন্য যে প্রিয়তমা দরজায় অপেক্ষায় দাঁড়িয়েছিল সেই প্রিয়তমা জানতো না যে কবিতার কথক আর ফিরে আসবেন না। এরপর কালের নিয়ম অনুযায়ী সময়ের পরিবর্তনে সকলেই সেই কথকের কথা ভুলে যায়, কিন্তু তার প্রিয়তমা যে তার জন্য অপেক্ষা করছিল সে তার কথা ভোলে না। এরপর আসে যুদ্ধ, সেই যুদ্ধে ধ্বংস হয়ে যায় বাড়িঘর, শিশু, কোনো মানুষের অস্তিত্ব বা বাসস্থান টিকে থাকে না। তবুও সেই ধ্বংসাবশেষের মধ্যেও মানবতার প্রতীক স্বরূপ, প্রেমের প্রতীক স্বরূপ, মাতৃভূমির প্রতীক স্বরূপ সেই মেয়েটি বেঁচে থাকে। এটাই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু, যেটা আমরা পাঠের মাধ্যমে আরো ভালো করে জানতে পারবো। তো কবিতায় কি বলা হচ্ছে? আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূরে দূরে। অর্থাৎ কবিতার যে কথক আছে তিনি কোনো এক কারণবশত তার প্রিয়তমাকে দরজায় দাঁড় করিয়ে রেখে চলে গেল। দূরে দূরে, দুবার দূরে শব্দটি ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ বহু দূরে। তার যে মাতৃভূমি বা তার বাসস্থান থেকে কবিতার কথক বহু দূরে চলে গেলেন তার প্রিয়তমাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। অর্থাৎ আমাদের যে প্রিয়জনরা আমাদের বাড়িতে থাকে, আমরা যদি আমাদের বাড়ি থেকে কোনো কারণবশত কয়েক দিনের জন্য বা দীর্ঘদিনের জন্য বাড়ি থেকে যাই, তো আমাদের যারা প্রিয়জনেরা আছে তারা অন্ততপক্ষে বহু দূর না যাক, অন্ততপক্ষে দরজার কাছে এসে দাঁড়িয়ে থাকে। আমরা যতক্ষণ না রাস্তা দিয়ে না যাই ততক্ষণ কিন্তু তারা তাকিয়ে থাকে। তো এই কবিতার ক্ষেত্রে এইরকম একটা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। কবিতার যে কথক তিনি যখন বহু দূরে চলে যাচ্ছেন তার মাতৃভূমি বা তার বাসস্থান ছেড়ে, তখন সেই কবিতার কথকের যে প্রিয়তমা সে দরজায়
দাঁড়িয়ে আছে অপেক্ষারতভাবে, অর্থাৎ তার জন্য অপেক্ষা করছে। কবিতার কথক যে খুব তাড়াতাড়ি ফিরে আসবেন তা কিন্তু নয়, তবুও তার প্রতি ভালোবাসার কারণে, তার প্রতি আনুগত্যের কারণে তিনি দাঁড়িয়ে আছেন। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, অর্থাৎ যে প্রিয়তমা কবিতার কথকের জন্য অপেক্ষা করছিল দরজায়, সেই প্রিয়তমা কিন্তু জানতো না যে কথক আর কখনো ফিরে আসবে না। তার পরের ঘটনা বলা হচ্ছে, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। দেখো, কবিতার কথক যখন চলে গেলেন তারপরে কবিতায় বেশ কিছু ঘটনার কথা বলা হচ্ছে। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। অর্থাৎ কবিতার কথক যে চলে গেছে সেটা পৃথিবীর কাছে বা সমাজের কাছে কোনো প্রভাবই ফেললো না। অর্থাৎ সমাজ যেমনভাবে চলছিল প্রকৃতির নিয়ম অনুযায়ী তেমনটিভাবেই চলতে লাগলো। এখানে বলা হচ্ছে যে একটা কুকুর চলে গেল, অর্থাৎ তাদের এই যে একজন চলে গেছে, কেউ একজন তাদের সমাজে বাস করতো, সে চলে গেছে বাড়ি থেকে, এই ঘটনাটা কারোর ওপরই কোনো প্রভাব ফেলছে না, সব স্বাভাবিকভাবেই চলছে। রাস্তা দিয়ে একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। গির্জা শব্দের অর্থ হচ্ছে খ্রিস্টানদের ধর্ম মন্দির বা উপাসনালয়, আর নান শব্দের অর্থ হচ্ছে খ্রিস্টান সন্ন্যাসিনী। তো এগুলো হচ্ছে স্বাভাবিক ঘটনা বোঝাতে এই অনুষঙ্গগুলো কবি ব্যবহার করেছেন, যে একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার নান, অর্থাৎ কবি চলে যাওয়ায় কোনো কিছুতেই কোনো প্রভাব পড়ছে না, সব কিছু স্বাভাবিক রয়েছে। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, অর্থাৎ তারপরে অনেকটা সময় কেটে গেল, দেখতে দেখতে একদিন দুদিন করতে করতে একটা সপ্তাহ কেটে গেল, তারপরে আরও এক বছর কেটে গেল। অর্থাৎ কবিতার কথক চলে গেছেন, তার এক বছরও হয়ে গেছে, অর্থাৎ বছরও কেটে গেছে, অনেক দিন পেরিয়ে গেছে। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। দেখো, কবিতার কথক যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিল, সেই রাস্তায় কথকের যে পায়ের ছাপ সেটা বৃষ্টিতে ধুয়ে দিল। এটা আক্ষরিক অর্থে যে কথকের পায়ের ছাপই পড়েছিল তা কিন্তু নয়। এখানে এই যে স্বাভাবিক ঘটনাগুলো পরপর ঘটে গেছে তারপরে দীর্ঘদিন ধরে, তো এই যে স্বাভাবিক ঘটনা কালের নিয়ম অনুযায়ী, যে সময় কারো জন্য থেমে থাকে না, এই যে সময়ের নিয়ম অনুযায়ী কথকের পায়ের দাগ ধুয়ে দিল, মানে কি, কথকের স্মৃতি মুছে গেল সবার মন থেকে। ঘাস জন্মালো রাস্তায়। বলা হচ্ছে, আমরা কি বলি, আমরা কোনো একটা পুরনো জিনিস, অর্থাৎ যেটা দীর্ঘদিন আগে ঘটে গেছে, সেটা আমাদের স্মৃতিতেও কিন্তু থাকে না, মাঝে মাঝে সেটা আমাদের স্মৃতি থেকেও ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। তো এই কথকের যে স্মৃতি, সেই স্মৃতির রাস্তায় যেন ঘাস জন্মে গেছে বা ধুলো পড়ে গেছে, এই রকমটাই কবি বোঝাতে চাইছেন। অর্থাৎ যে সময়ের নিয়ম অনুযায়ী অনেকটা কাল পেরিয়ে গেছে লেখকের অনুপস্থিতিতে, সেটাই বোঝানো হচ্ছে। অর্থাৎ বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। তো লেখকের স্মৃতি সকলের মন থেকে মুছে গেল। যে লেখক যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিল, সেই রাস্তা দিয়ে তিনি আর যেহেতু ফিরে আসেননি, সেই রাস্তায় কি ঘাস জন্মালো। অর্থাৎ লেখকের যে স্মৃতি, সেই স্মৃতিতে ধুলো পড়ে গেল, অর্থাৎ সেই স্মৃতিও যেন আবছা হয়ে এসেছে তার। কার স্মৃতি? লেখকের স্মৃতি, যিনি কিনা কোনো একদিন এখানে বাস করতেন। তারপরে বলা হচ্ছে, আর একটার পর একটা পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। দেখো, সমাজের কাছে যে লেখক বা কবিতার কথক দীর্ঘদিন চলে গেছে, এটার কোনো প্রভাব পড়েনি। সমাজ সময়ের নিয়ম অনুযায়ী একইভাবে চলে যাচ্ছে, কিন্তু সেই দরজায় যে মেয়েটি বা যে প্রিয়তমা অপেক্ষা করছিল কবিতার কথকের জন্য, তার মনে কেমন প্রভাব পড়লো? এই যে দীর্ঘটা দিন তার প্রিয় মানুষটি বাড়িতে ফেরেনি, তার জন্য তিনি অপেক্ষা করছিলেন যে দীর্ঘদিন, এই দীর্ঘদিনটা তার মনে কেমন প্রভাব ফেলেছে, সেটাই 3 লাইনে বোঝানো হচ্ছে। যে আর একটার পর একটা পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। অর্থাৎ প্রিয়জনের সাথে যে
দীর্ঘদিন বিচ্ছেদ, সেই বিচ্ছেদের যন্ত্রণা যেন তার প্রিয়তমা, কবিতার কথকের যে প্রিয়তমা, যিনি কিনা দরজায় তার জন্য দাঁড়িয়ে আছেন, বা তিনি যার জন্য তার যে বাসস্থান বা তার বাড়িতে অপেক্ষা করছেন বছরের পর বছর, তার কাছে যেন এক একটা বছর পাথরের মতো তার বুকে নেমে এসেছে দুঃখ হয়ে। অর্থাৎ কবিতার কথকের যে আগমন সেটা ঘটছে না দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে। এই যে তার সাথে যে দীর্ঘ বিচ্ছেদ, বছরের পর বছর একটা একটা করে বছর কেটে যাচ্ছে, এই একটা একটা করে বছর যেন সেই প্রিয়তমার মনে এক একটা পাথরের সমান ভারী দুঃখ বিশেষ। অর্থাৎ এই যে চাপা দুঃখটা, সেটা তার মনে পাথরের মতন ভারাক্রান্ত হয়ে আছে। তারপরে কবিতায় কি বলা হচ্ছে? তারপরে বলা হচ্ছে, তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। এরপরে ঘটনাচক্রে দেখা গেল কি, হঠাৎ যুদ্ধ শুরু হলো। লেখকের যে বাসস্থান সেই এলাকায় বা সেই অঞ্চলে যুদ্ধ শুরু হলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতন। সেই যুদ্ধের রূপটা কেমন? সেই যুদ্ধের রূপটা বোঝাতে এখানে রক্তের এক আগ্নেয় পাহাড়ের অনুষঙ্গ বলা হয়েছে। আগ্নেয় পাহাড় শব্দের অর্থ হচ্ছে আগুন। আগুন বা যে পর্বত থেকে তপ্ত গলিত ধাতু বা লাভা বেরিয়ে আসে, যে লাভায় কি সব কিছু পুড়ে ছারখার হয়ে যায়, সেইটাই হচ্ছে আগ্নেয় পাহাড়। আর এখানে বলা হচ্ছে যে রক্তের এক আগ্নেয় পাহাড়, এমনই এক ভয়ঙ্কর আগ্নেয় পাহাড় যেখান থেকে লাভা বের হয় না, যেখান থেকে বের হয় কি রক্ত। কেন এমন বলা হচ্ছে? বিভৎস যুদ্ধ, যুদ্ধের বিভৎসতা বোঝাতে, ভয়ঙ্করতা বোঝাতে এই আগ্নেয় পাহাড়, রক্তের এক আগ্নেয় পাহাড় বলা হয়েছে। কারণ যুদ্ধ বাঁধলে কি হবে? একে অপরের সাথে সংঘর্ষ হবে এবং নিরীহ মানুষ মারা যাবে, তাদের রক্ত ঝরবে। দেখো তার পরের লাইনেই বলা আছে, শিশু আর বাড়িরা খুন হলো। তাহলে যুদ্ধের বিভৎসতা কতটা, যুদ্ধের ভয়ঙ্করতা কতটা, সেটা বোঝানোর জন্য এই লাইনটা কিন্তু যথেষ্ট, যে শিশু আর বাড়িরা খুন হলো। শিশুরা তো একদম নিষ্পাপ, তো সেই শিশুরাও যদি খুন হয় তাহলে সেই যুদ্ধ কতটা বিভৎস ছিল, কতটা ভয়ঙ্কর ছিল তোমরা বুঝতেই পারছো। শিশু হচ্ছে কি ভবিষ্যৎ প্রজন্মের প্রতীক। তার মানে যুদ্ধে এমনভাবে নৃশংসভাবে মানুষ হত্যা করা হয়েছে যে ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যতের যে বীজ, যারা ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখবে, ভবিষ্যৎ সমাজকে টিকিয়ে রাখবে, তাদের পর্যন্ত হত্যা করে ফেলা হয়েছে। আর বাড়িরা খুন হলো, এটা বলতে কি মানুষের যে একমাত্র আশ্রয়স্থল, যেটাকে কেন্দ্র করে তারা বেঁচে থাকবে, সেই বাড়িরা যেহেতু খুন হয় না, বাড়িদেরও ধ্বংস করে দেওয়া হলো। লেখক এটা কবিতার প্রয়োজনে ব্যবহার করেছেন। সেই মেয়েটির মৃত্যু হলো না, অর্থাৎ এত যে যুদ্ধের বিভৎসতা, কেউ বাঁচলো না, অর্থাৎ একটা শিশুও বাঁচেনি যেখানে, সেখানে সেই মেয়েটির মৃত্যু হলো না। এটা আশ্চর্যের শোনাচ্ছে তো, যে সেই মেয়েটির মৃত্যু হলো না। তো তাহলে কেন সেই মেয়েটির মৃত্যু হলো না? আসলে যে মেয়েটি কবির জন্য দরজায় অপেক্ষারত হয়ে দাঁড়িয়েছিল, সে কোনো রক্ত মাংসের মানুষ নয়। সে হচ্ছে কি ভালোবাসা, প্রেম, মাতৃস্নেহ, মাতৃভূমির প্রতীক। সেই মেয়েটি তো তার ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে, স্নেহ নিয়ে কবিতার কথকের জন্য অপেক্ষা করছিল। তো এই লাইনের মাধ্যমে যে সেই মেয়েটির মৃত্যু হলো না, এই মেয়েটি হচ্ছে ভালোবাসা, মানবতা বা মানবতার প্রতীক, যে মানবতার কখনো মৃত্যু ঘটে না। মানবতা বা ভালোবাসা হচ্ছে অবিনশ্বর, সেটাই এই লাইনের মাধ্যমে বোঝানো হচ্ছে। এর জন্যই শিশুরা, বাড়িরা, অন্যরা, সমাজ ধ্বংস হয়ে গেলেও এই যে মেয়েটি, যে কিনা প্রিয়জনের জন্য অপেক্ষারত, ভালোবাসা বা মানবতার প্রতীক, তার মৃত্যু হয়নি। তারপরে বলা হচ্ছে, সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখাতে পারল না। এখানে বলা হচ্ছে কি, সমস্ত সমতলে ধরে গেল আগুন, অর্থাৎ যে সমতলে গড়ে উঠেছিল জনপদ, যে সমতলে গড়ে উঠেছিল সমাজ, যেখানে তারা বাস করত, যেখানে মানুষজন বাস করত, সেই সমতলে যেন যুদ্ধের আগুন ধরে গেল। আর আগুন ধরলে কি, আগুনের লেলিহান শিখা থেকে কিছুই মুক্তি পায় না, আমরা জানি, সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। তো এমনই ছিল সেই যুদ্ধের বিভৎসতা। এই যুদ্ধ
যুদ্ধের বীভৎসতা বোঝাতে এখানে আগুনের ভয়ঙ্করতার সাথে তুলনা করা হয়েছে, যে সমস্ত সমতলে আগুন ধরিয়ে দেওয়া হলো। শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, দেখো এখানে শান্ত হলুদ দেবতারা, শান্ত হলুদ দেবতা কেন বলা হচ্ছে? দেখো হলুদ, এখানে হলুদ শব্দটা ব্যবহার করা হয়েছে কারণ আমরা জানি যে পর্ণমোচী যে সমস্ত উদ্ভিদ আছে, কোনো একটা নির্দিষ্ট ঋতুতে সেই পর্ণমোচী উদ্ভিদের পাতা কি হয়ে যায়? হলুদ হয়ে যায়, অর্থাৎ সেই পাতাগুলো বৃদ্ধ হয়ে গেছে বা বয়স্ক হয়ে গেছে, বয়স হয়ে গেছে সেই পাতাগুলোর আর কোনো কর্মক্ষমতা নেই, এখন তাদের ঝরে যাওয়ার সময় হয়েছে। তো যখন ঝরে যাওয়ার সময় হয় তখন সেই পাতাগুলো কি হয়? তখন হলুদ হয়ে যায়, তারা ঝরে পড়ে, অর্থাৎ তাদের কোনো কর্মক্ষমতা থাকে না। তো এখানে সেই দেবতাদের, যাদের ওপর নির্ভর করে, যাদের বিশ্বাস করে, অন্ধবিশ্বাস, এখানে একটা অন্ধবিশ্বাস বা কুসংস্কারের চিত্র কবি ফুটিয়ে তুলেছেন, যে মানুষ মনে করে যে দেবতারাই তাদের সমস্ত বিপদে থেকে রক্ষা করে, কিন্তু দেখা যাচ্ছে যে যখন সমস্ত সমতলে আগুন ধরেছে, অর্থাৎ যুদ্ধের লেলিহান শিখায় সমস্ত মানুষ পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, দেবতারা তখন মানুষকে বাঁচাতে পারছেন না। এখানে বলা হচ্ছে যে শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে। ধ্যান শব্দের অর্থ কি? ধ্যান শব্দের অর্থ হচ্ছে মনের স্থিরতা লাভের উদ্দেশ্যে যে গভীর চিন্তা, সেটাকে বলা হচ্ছে ধ্যান। যে দীর্ঘদিন ধরে আমরা দেখি না যে মন্দিরে মূর্তিটা একইভাবে থাকে, যেন ধ্যানে ডুবে রয়েছে। তো এখানে বলা হচ্ছে যখন যুদ্ধের বীভৎস লেলিহান বা যুদ্ধের আগুন যখন সমস্ত সমতলে ছড়িয়ে গেছে, তখন কিন্তু এই দেবতারা মানুষকে রক্ষা করতে পারেনি, কারণ উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারাও যেন মন্দির থেকে, তাদেরও ধ্বংস হয়ে গেল। মানে যুদ্ধ এতটাই ভয়ঙ্কর যে দেবতারাও টুকরো টুকরো হয়ে ঝরে পড়লো। তাহলে এখান থেকে একটা কুসংস্কারের চিত্র ধরা পড়লো যে মন্দিরের যে মূর্তি, সেই মূর্তি কখনো মানুষকে বিপদের থেকে রক্ষা করতে পারে না, কারণ এখানে যখন যুদ্ধের আগুন ধরলো তখন মন্দির থেকেও টুকরো টুকরো হয়ে পড়ে গেল কি? দেবতাদের মন্দিরেরও ধ্বংসাবশেষ দেখা দিল, অর্থাৎ মন্দিরও ধ্বংস হয়ে গেল এবং দেবতাদের মূর্তিগুলো ধ্বংস হয়ে গেল, অর্থাৎ তারা নিজেরাই যেখানে ধ্বংস হয়ে যাচ্ছে, দেবতাদের মূর্তিগুলোই যেখানে ধ্বংস হয়ে যাচ্ছে, তো সেই দেবতারা কি করে মানুষদের রক্ষা করবেন? তো এটা হচ্ছে আমাদের এখানে দেখো বলা হচ্ছে যে হাজার বছর ধরে, অর্থাৎ যে হাজার হাজার বছর ধরে মানুষ দীর্ঘদিন ধরে যে যাদের বিশ্বাস করে এসেছে, অন্ধবিশ্বাস করে এসেছে কুসংস্কারের দ্বারা, এটা হচ্ছে আমাদের মনের যে বিশ্বাস যে দেবতারা আমাদের সকল বিপদ থেকে রক্ষা করে, কিন্তু বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে সেই দেবতারা কিন্তু আমাদেরকে রক্ষা করতে পারে না, সেটাই এখানে ফুটিয়ে তোলা হলো। তাই এখানে বলা হচ্ছে যে তারা আর স্বপ্ন দেখাতে পারলো না, কারণ আমরা মনে মনে কল্পনা করি যে দেবতারা আমাদেরকে রক্ষা করবে, ঈশ্বরের নাম স্মরণ করলে ঈশ্বর আমাদেরকে রক্ষা করবে। তো এই যে তারা যখন সেই মন্দিরের দেবতারাই যখন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, যুদ্ধের লেলিহান শিখায় তাদেরও ধ্বংস করে ফেলা হলো, তখন কিন্তু মানুষ আর সেই দেবতাদের ডেকে তাদের স্মরণ করতে পারলো না নিজেদের রক্ষা করার জন্য। তারপরে বলা হচ্ছে সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এখানে কিন্তু গল্পকথক একটু তার নিজের স্মৃতিচারণা করছেন, তার নিজের যে বাড়ি, তার নিজের যে স্নেহময়ী বাড়ি যেখানে তিনি বড় হয়েছেন, যেখানে তার অনেক মায়া জড়িয়ে আছে, তার একটু স্মৃতিচারণা করছেন, যে যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, অর্থাৎ তার কত স্বাচ্ছন্দ্যের জীবন ছিল, কত সুখের জীবন ছিল, তার যে বাড়িতে যে সুন্দর সাজানো গোছানো একটা পরিবার ছিল, সেই পরিবারের যে স্মৃতি, সেই মায়া জড়ানো স্মৃতির কথাই কবি কল্পনা করছেন, যে বাড়িতে তার শৈশব জড়িয়ে রয়েছে, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল। অর্থাৎ এখানে যে কটা অনুষঙ্গ ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই লেখকের যে স্মৃতিচারণা, কবিতার কথকের স্মৃতিচারণা করেছে, অর্থাৎ তার যে মায়া জড়ানো বাড়িটা, সেই বাড়িটার প্রতি তার কতটা টান, কতটা ভালোবাসা রয়েছে, সেটাই এই কটা লাইনের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। এবং শেষে বলা হচ্ছে যে সব চূর্ণ হয়ে গেল, অর্থাৎ তার মায়া জড়ানো যে সমস্ত অনুষঙ্গ রয়েছে সমস্ত কিছুই কি হয়ে গেল? চূর্ণ হয়ে গেল, ভেঙে চুরমার হয়ে গেল, জ্বলে গেল আগুনে। অর্থাৎ যুদ্ধে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল।
তারপরে কবিতার একদম শেষে বলা হয়েছে, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। অর্থাৎ এই যে যুদ্ধের যে শেষ, একদম যুদ্ধের শেষে কি পড়ে থাকে, একটা শহরের, একটা সমাজের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, সেখানে আর কিচ্ছুর চিহ্ন নেই, ছাই পড়ে রয়েছে। আমরা কি জানি, ছাই হচ্ছে একদম যে সমাপ্তি, পরিসমাপ্তি, আর কিচ্ছু যখন বেঁচে থাকে না, তখন যুদ্ধের আগুনের যে লেলিহান শিখা, সেই শিখায় সমস্ত কিছু পুড়ে ছারকার হয়ে গেছে, শুধু কি পড়ে রয়েছে, ভস্মীভূত হওয়া ছাই। বলছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, অর্থাৎ শহর পুড়ে ছাই হয়ে গেছে, শহরের কোনো বাড়ি ঘর নেই, সেখানে কাঠ কয়লা ছাই পড়ে রয়েছে। দোমড়ানো লোহা, অর্থাৎ যে সমস্ত যন্ত্রাংশ বস্তু বিশেষ ছিল সেগুলো এখন দোমড়ানো লোহায় পরিণত হয়েছে। আর রয়েছে মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, অর্থাৎ যে সমস্ত পাথরের মূর্তি বা দেবতার মূর্তি, তাদের মৃত বলা হচ্ছে কেন, অর্থাৎ তাদের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে আর বিভৎস মাথা পড়ে রয়েছে, অর্থাৎ তাদের কি ধ্বংস করে দেওয়া হয়েছে এতটাই খারাপভাবে, যেটার দিকে তাকালেও ভয় লাগছে, এতটাই বিভৎসভাবে তাদেরকে ধ্বংস করে ফেলা হয়েছে। রক্তের একটা কালো দাগ, অর্থাৎ রক্তের কালো দাগ মানে যেখানে মানুষের মৃত্যু ঘটেছে সেই রক্তের যে ছাপ সেটাও এখনো রয়েছে, সেটাই বলা হয়েছে যে একদম শেষে, যুদ্ধের শেষে কি কি পড়ে রয়েছে, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। অর্থাৎ এই যে ধ্বংসাবশেষ, এই ভয়ঙ্কর ধ্বংসাবশেষের মাঝখানেও কি টিকে রয়েছে, সেই মেয়েটি আমার অপেক্ষায়। অর্থাৎ সেই মেয়েটির কিন্তু মৃত্যু ঘটেনি, সেই মেয়েটি কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায়নি, সেই মেয়েটির চিহ্ন এখনো রয়েছে, সেই মেয়েটির অস্তিত্ব এখনো রয়েছে। কোন মেয়েটির অস্তিত্ব? যে মেয়েটি হলো কবিতার কথকের মৃত্যুহীন মাতৃভূমি, ভালোবাসা ও মানবতার প্রতীক। সেই মানবতার প্রতীক, সেই ভালোবাসার প্রতীক, মৃত্যুহীন মাতৃভূমির প্রতীক সেই মেয়েটি, তার অপেক্ষায়, অর্থাৎ কবিতার কথকের অপেক্ষায় এখনো টিকে রয়েছে। তাকে কেউ ধ্বংস করতে পারেনি, কারণ প্রিয়জনের জন্য অপেক্ষার কখনো মৃত্যু হয় না, ভালোবাসার কখনো মৃত্যু হয় না, মানবতার কখনো মৃত্যু হয় না। সেই মানবতার জয়ই যেন এই কবিতায় ফুটিয়ে তুলেছেন লেখক। এটাই হলো কবিতার মূল বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের উপর ভিডিও দরকার হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।